আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুরুতেই আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেটগুলো। এইমাত্র ভারতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা নিয়ে সৌদি যুবরাজ সালমান একই বললেন, খেপেছে মুসলিমরা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। মুসলমানদের দমন পীড়ন ও বাড়িঘর ভাঙা বন্ধে ভারতের সুপ্রিম কোর্টকে যে ভয়ঙ্কর চিঠি দেওয়া হলো। মুসলিমদের ধরতে যে ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছে যোগী সরকার, যে কারণে মানচিত্র থেকে মুছে যেতে পারে ইউক্রেন। ভারতের নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত, এবার রক্ষা নেই মোদী সরকারের। এরপর আরো জানাবো শাহবাজের সম্পদ 24 কোটি রুপি, ইমরানের কত কোটি। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, চীনে উইঘুর নির্যাতন নিয়ে 47 দেশ যে পদক্ষেপ নিল, এবার চীনের রক্ষা নেই। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। সৌদি যুবরাজ সালমান বলেন, ভারতের ক্ষমতাসীন দলের নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয় আঘাত দিয়েছে। আরব বিশ্বসহ বিভিন্ন মুসলিম দেশ যখন তার এর প্রতিবাদে গর্জে উঠেছে। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা সর্বকালে ও সব দিক থেকে জঘন্য অপরাধ। অতীতে যারাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করেছে, তারা ইতিহাসে আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ভারতের বিজেপি সরকার যদি এই ঘটনায় দোষী দুই নেতার উপযুক্ত বিচার না করে, তাহলে ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। সৌদি যুবরাজ সালমান বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারী দুই নেতার বিরুদ্ধে দলীয়ভাবে একটি হাস্যকর সিদ্ধান্ত গ্রহণ করলেও রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা মনে করি একটি সুস্পষ্ট প্রহসন ও পরিস্থিতি সামলাতে শাক দিয়ে মাছ ঢাকার একটি নির্লজ্জ প্রচেষ্টা। এসব অপচেষ্টা করে তারা ভারতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। সৌদি যুবরাজ সালমান বলেন, ভারত সরকারকে শান্তি বজায় রাখতে হলে অবশ্যই অসভ্য নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, অবিলম্বে এই ঘটনার জন্য ভারতকে প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। ধর্ম অবমাননা রোধে ভারতের সংসদে আইন পাশ করতে হবে। এই আইনে রাসূলের অবমাননাকারী দুই নেতাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে হবে। একই সঙ্গে ভারত জুড়ে ইসলামের বিরুদ্ধে যে অপচর্চা ও মুসলমানদের উপর নিপীড়ন চলছে তা বন্ধ করতে হবে। তিনি আর বলেন, ভারতকে মনে রাখতে হবে ভারতের সভ্যতার যত ইতিহাস, সব ইতিহাস মুসলমানদের। কুতুব মিনার, দিল্লি লালকেল্লা, সাহেব মসজিদ ও তাজমহল মুসলমানদের। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে এসব কিছু মুসলমানদের কাছে ফিরে দিতে হবে। আর ভারতকে রক্ষা করতে হলে ইসলামের সাথে সমন্বয় করে মুসলমানদের সাথে সমঝোতা করে চলতে হবে। অন্যথায় দেশে দেশে যেভাবে ভারত বিরোধী আন্দোলনের দাবানল জ্বলে উঠেছে, তবে ভারত সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে বয়কটের মুখোমুখি হয়ে দেউলিয়া হয়ে যাবে। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি সৌদি যুবরাজ সালমানের কথার সাথে একমত হলে ইয়েস কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মুসলিমদের ধরতে যে ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছে যোগী সরকার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অসম্মান ও অপমানজনক মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ করা মুসলিমদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এরই মধ্যে বেশ কয়েকজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে সরকারি বুলডোজার। এবার যাদেরকে ধরা সম্ভব হয়নি তাদের পোস্টার ছাপিয়েছে প্রশাসন। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার বিক্ষোভে অংশ নেওয়া 59 জনের ছবি প্রকাশ করেছে উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট প্রয়াগরাজ থানা। তাদের গ্রেপ্তার করতে রাজ্যের বিভিন্ন জায়গা, সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এসব ছবি ও পোস্টার ছাপানো হচ্ছে। প্রয়াগরাজ থানার তরফে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ অভিযুক্তদের চিনতে পারে। প্রয়াগরাজের এসএসপি অজয় কুমার জানিয়েছে, ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে আমাদের কাছে। সেখানে দেখা গিয়েছে বেশ কিছু মানুষ পাথর ছুঁড়েছে। অন্যান্য ধ্বংসাত্মক কাজেও জড়িত ছিল অভিযুক্তরা, কিন্তু এখনো তাদের চেনা যায়নি, ফলে গ্রেপ্তার করা হয়নি। এই জন্যই সাধারণ মানুষের সাহায্য চেয়েছি আমরা। তার দাবি, আইন মেনেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। মুসলিমদের বিক্ষোভ দমন করতে প্রতি শুক্রবার বাড়তি পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন। পুলিশের দাবি, শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলেছেন, মূলত মুসলিমদের দমন করতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, মুসলমানদের দমন পীড়ন ও বাড়িঘর ভাঙা বন্ধে ভারতের সুপ্রিম কোর্টকে যে ভয়ঙ্কর চিঠি দেওয়া হলো। উত্তরপ্রদেশে বিক্ষোভকারী মুসলমানদের বাসভবন বিচার বহির্ভূতভাবে ভেঙে দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে ভারতের সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে সে দেশের সাবেক বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা। ভারতের প্রধান বিচারপতি এনভি রামানাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে তারা একই সঙ্গে বিক্ষোভকারীদের নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে স্বপ্রণোদিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের 12 জন সাবেক বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবী চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে বিচারক ও আইনজীবীরা প্রধান বিচারপতিকে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধের আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীরা সম্প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিজেপি মুখপাত্রদের মন্তব্যকে ঘিরে ভারতের বিভিন্ন স্থানে ও বিশেষত উত্তরপ্রদেশ বিক্ষোভের কথা উল্লেখ করে লিখেছেন, বিক্ষোভকারীদের মত প্রকাশের ও শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ দেওয়ার পরিবর্তে উত্তরপ্রদেশের রাজ্য সরকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজ কর্মকর্তাদের এমন পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে অংশ না নেয়। উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য পুলিশকে নিষ্ঠুর হবার ও বিক্ষোভকারীদের বেআইনিভাবে নির্যাতনের সাহস জুগিয়েছে অভিযোগ করে চিঠিতে বলা হয়, মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী পুলিশ 3 শতাধিক বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে এবং প্রতিবাদে অংশ নেওয়া নাগরিকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। এতে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশি হেফাজতে তরুণদের লাঠিপেটা করার কোনো নোটিশ বা কারণ ছাড়াই ও বিক্ষোভকারীদের বাড়িঘর ভেঙে দেয়া, রাস্তাঘাট মুসলিম তরুণদের পুলিশের ধাওয়া ও মারধর করতে দেখা যাচ্ছে, যা জাতির বিবেককে নাড়া দিচ্ছে। এ ধরনের নিষ্ঠুর দমন পীড়ন আইনের শাসনের বর্তায় এবং সংবিধান ও মৌলিক মানবাধিকার প্রতি উপহাসের শামিল বলে সাবেক বিচারপতি ও আইনজীবীরা উল্লেখ করেছেন। তারা বলেন, পুলিশ ও নগর প্রশাসন যেভাবে সমন্বয় করে বিক্ষোভকারীদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে, তাতে এটা স্পষ্ট যে বিচার বহির্ভূত সামষ্টিক শাস্তি হিসেবে বাড়িঘর ভাঙা ও উচ্ছেদ করা হচ্ছে, যা রাষ্ট্রীয় নীতি হিসেবে সম্পূর্ণ বেআইনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে মানচিত্র থেকে মুছে যেতে পারে ইউক্রেন। আগামী 2 বছরের মধ্যেই বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেনের অস্তিত্ব মুছে যেতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে এক পোস্টে তিনি আরও বলেছেন, একটা বার্তা দেখলাম, ইউক্রেনের অন্যান্য দেশ থেকে আগামী 2 বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনবে এবং 2 বছরে সে গ্যাসের মূল্য পরিশোধ করবে। অন্যথায় আগামী শীতকালে দেশটি জমে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কে বলেছে যে আগামী 2 বছরে ইউক্রেনের অস্তিত্ব টিকে থাকবে? অবশ্যই এই মন্তব্য ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পাদেলিয়াক। তিনি টুইটে লিখেছেন, ইউক্রেন আছে, ছিল ও থাকবে। এই 2 বছরে মেদভেদেভ কোথায় থাকবেন সেটা এখন প্রশ্ন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে 2 পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, চীনে উইঘুর নির্যাতন নিয়ে 47 দেশ যে পদক্ষেপ নিল, এবার চীনের রক্ষা নেই। চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর সম্প্রদায়ের উপর নির্যাতনে বিশ্বের 47টি দেশ গভীর উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধানের কাছে অবিলম্বে উইঘুর নির্যাতনের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে। বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার জেনেভা জাতিসংঘের ডাচ রাষ্ট্রদূত পল বেকার 47 দেশের পক্ষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন। 10 লাখের বেশি উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের নির্বিচারে আটক করা হয়। পল বেকার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলরকে বলেছেন, আমরা উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। সেখানে ব্যাপক নজরদারি ও সংখ্যালঘুদের মধ্যে ব্যাপক বৈষম্যের খবর আমরা নিয়মিত পাচ্ছি। বেইজিং স্বীকার করেছেন যে সে এখানে ক্যাম্প করেছে, তবে তা চরমপন্থা মোকাবেলার জন্য রাখা হয়েছে। এছাড়া বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে। যৌথ বিবৃতিতে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুরতা, অমানবিক ও অবমাননাকর আচরণ, জোরপূর্বক বন্ধ্যাকরণ, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা, জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা, শিশুদের তাদের মা বাবার কাছ থেকে জোরপূর্বক পৃথকীকরণ সহ বিভিন্ন নিপীড়ন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শাহবাজের সম্পদ 24 কোটি রুপি, ইমরানের কত কোটি। পাকিস্তানের নির্বাচন কমিশন গতকাল বুধবার দেশটির পার্লামেন্ট সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা গেছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ 24.5 কোটি রুপি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পদের মূল্য 14 কোটি রুপি। এই তালিকা 2021 সালের খবর, পাকিস্তান টুডে। ইসিপি যে তথ্য প্রকাশ করেছেন তাতে আরও দেখা গেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সম্পদ 2021 সালে 3% কম হয়েছে 24.5 কোটি রুপি। তিনি 2টি গাড়ির মালিক এবং তার ব্যাংক অ্যাকাউন্টে 2 কোটি রুপি রয়েছে। দেনা রয়েছে 14 কোটি রুপি। এছাড়া তার ছেলে সালমান শাহবাজ শরীফের কাছ থেকে তিনি 6 কোটি রুপি ঋণ নিয়েছেন। এছাড়া বিদেশি প্রধানমন্ত্রী শাহবাজের প্রায় 14 কোটি রুপি সম্পদ রয়েছে। তার স্ত্রী নুসরাত জাহান শাহবাজ 23 কোটি টাকার সম্পদের মালিক। আর বর্তমান ফার্স্ট লেডি তেহমিনি তুরবানি রয়েছেন 57 লাখ রুপির সম্পদ। ইসিপি তালিকা অনুযায়ী আসিস আলী জোরদারি সম্পদের মূল্য 70 কোটি রুপির বেশি। সাবেক এই প্রেসিডেন্টের কাছে 1 কোটি 66 লাখ রুপির অস্ত্র রয়েছে। তার ছেলে নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জোরদারি সম্পদের পরিমাণ প্রায় 160 কোটি রুপি। তার ব্যাংক ব্যালেন্স ও 12 কোটি রুপির বেশি। তরুণ এই রাজনীতিবিদ দেশে 19টি সম্পত্তির মালিক এবং তার 7টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া বিলওয়ালের কাছে 150 তোলা সোনা এবং 7টি বিলাসবহুল ঘড়ি রয়েছে।
এটি আরেকটি হট নিউজ আছে। ভারতে নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত, মহানবীকে অবমাননা ও কটূক্তি বিজেপির। ভারত থেকে গম ও গমজাত দ্রব্য রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরাত সরকার। আগামী 4 মাসের জন্য বলবৎ থাকছে এই নিষেধাজ্ঞা, এমনটা জানিয়েছেন সে দেশের সংবাদ মাধ্যম এমিরেটস নিউজ এজেন্সি। সরকারের এই সিদ্ধান্তের কারণ নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। দেশের চাহিদা মেটাতে গত 14 মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে নরেন্দ্র মোদী সরকার। ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযানের মধ্যে নয়াদিল্লির এই সিদ্ধান্তে গমের দাম বাড়তে শুরু করে আন্তর্জাতিক বাজারেও। এরপর ভারতের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য IMF এর তরফে আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে দিল্লি ও আবুধাবি। মে মাস থেকে তা বাস্তবায়িত হয়। এর ফলে পণ্য রপ্তানির ক্ষেত্রে 100% শুল্ক ছাড়ের লাভ পাবে দুই দেশ। আমিরাতের ঘরোয়া চাহিদা মেটাতে গম রপ্তানি শুরু করেছিল ভারত। এমন অবস্থায় ভারতের গম ও গমজাত দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরাতের সরকার। এখানে উল্লেখ্য যে ভারতের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিঃশুল্ক বাণিজ্য চুক্তি আছে, কেবল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। আমদানি ও রপ্তানিতে দুই দেশে কারো কাছ থেকে শুল্ক নেবে না বলে ঠিক করে।